আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এইচএসসি পরীক্ষাও খুবই ভালো যাচ্ছে। আজকে আমরা দেখব ইউনিট 4 প্র্যাকটিস, ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4 এর প্র্যাকটিস। আমরা গত তিনটা ক্লাস তোমাদের ইউনিট 4 এর উপর গিয়েছে। লেসন 1 এর উপর একটি ক্লাস গিয়েছে, লেসন 1 এর উপর, তারপরে 2 এর উপর আমরা মোট 2টা ক্লাস নিয়েছি, অর্থাৎ মোট 3টা ক্লাস তোমাদের এর আগে গিয়েছে প্যাসেজ পড়ার উপরে। তো তোমরা আগে ওই 3টা ক্লাস দেখে আসবা, দেখে আসার পরে এই প্র্যাকটিসটা আমরা করব। আর লেসন 1 এ বাকি বিল্লাহ ভাই তোমাদের আগেই কিছু প্র্যাকটিস বা এইচডব্লিউ দিয়ে রেখেছিল। আজকে আমরা লেসন 2টা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। লেসন 2 থেকে আমরা প্রথমে একটা মডেল টেস্ট দেখব, সেটা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন টু বি গ্র্যাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা প্রথম নারী আসলে কে ছিল। আমরা সকলে জানি নারীরা ছিলেন হচ্ছে কি লীলা নাগ, যিনি প্রথম নারী হিসেবে 1923 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন এবং পরবর্তীতে তিনি আমাদের মাল্টি ন্যাশনাল ফ্যামিলিজম বা মাল্টি জেনারেশনাল ফ্যামিলিজমের একটা অন্যতম প্রবর্তক হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও নাদিরা বেগম ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আরেকজন মেধাবী স্টুডেন্ট, যিনি 1949 সাল থেকে বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইনে আসা শুরু করেন এবং তার বিভিন্ন সংগ্রামের ইতিহাস আমরা আমাদের বইতে দেখেছি। এবং আমরা দেখেছি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যখন আন্দোলন হয়েছিল, শেখ মুজিবুর রহমানের পাশে একমাত্র নাদিরা বেগমই ছিলেন এবং সেই আন্দোলনের কারণে নাদিরা বিশ্ববিদ্যালয় থেকে নাদিরা বেগমকে বহিষ্কারও করা হয়েছিল, আমরা সেটা টেক্সটে দেখেছি। আচ্ছা, দ্বিতীয় যে MCQটা হু অফ বিলো কেম ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট পলিটিক্যাল ফ্যামিলি, অর্থাৎ কে খুবই ভালো, অর্থাৎ একটি সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠেছে। আমরা দেখেছি লীলা নাগ না, রানু মুখার্জিও না, তাইবা খানমও না। উত্তরটা হবে কে? নাদিরা বেগম। নাদিরা বেগম হবে উত্তর বি। আচ্ছা, 3 নম্বরটাতে বলছে হুইচ অফ বিলো ইজ নট সিনোনিমাস টু ইভিডেন্ট। আচ্ছা, ইভিডেন্ট মানেটা আসলে কি? ইভিডেন্ট মানে হচ্ছে বিভিন্ন অর্থ প্রকাশ করে। ইভিডেন্ট মানে প্রমাণ প্রকাশ করে, ইভিডেন্ট মানে প্রকাশ করে কোনো কিছু পরিষ্কার, ইভিডেন্ট মানে প্রকাশ করে কোনো কিছু খুব স্পষ্ট, হ্যাঁ, অনেক অর্থ প্রকাশ করে। তাহলে সেই অর্থ অনুযায়ী খেয়াল করো, আমরা যদি দেখি এক্সপ্লিসিট মানে কি? এক্সপ্লিসিট মানে খুবই স্বচ্ছ বা স্পষ্ট কোনো বিষয়কে এক্সপ্লিসিট বলে, বা যেটা খুবই সুন্দর বোধগম্য হওয়া যায়। অবভিয়াস মানেও খুবই স্পষ্ট, প্লেইন মানেও সেম অর্থ প্রকাশ করে। তাহলে এটা অ্যান্টোনিমটা আসলে কি হচ্ছে? অ্যান্টোনিমটা হচ্ছে আমাদের আনক্লিয়ার, মানে কি অস্পষ্ট। তাহলে স্পষ্ট অ্যান্টোনিম, আনক্লিয়ার, অস্পষ্ট, খুবই সহজ। তাহলে উত্তরটা হবে আমাদের ডি। চতুর্থ প্রশ্ন, অ্যান্টোনিম টু ফ্রেঞ্চড। আচ্ছা, ফ্রেঞ্চড মানেটা কি? আমরা দেখেছি হচ্ছে একটা কবিতা লিখেছিলেন নাদিরা বেগম, হ্যাঁ, আনজিয়াস আন্ডার অ্যানেস্থেসিয়া। তো সেই কবিতারই একটা শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি। ফ্রেঞ্চড মানেটা আসলে কি আমাদের দেখতে হবে। ফ্রেঞ্চড মানে হচ্ছে কোনো কিছু নিয়ে খুবই উন্মাদ হয়ে যাওয়া। হ্যাঁ, ধরো কেউ যখন অনেক কষ্টে উন্মাদ হয়ে যায়, অনেক কষ্টে যখন হচ্ছে পাগল প্রায় হয়ে যায়, হ্যাঁ, অনেক চিৎকার করে, সেটাকে বলা হচ্ছে ফ্রিঞ্জড। তাহলে ফ্রিঞ্জডের সিনোনিম হিসেবে আমরা অনেক সময় ব্যবহার করি ইনফ্যাচুয়েটেড, আমরা রিকলেস ব্যবহার করে থাকি ফ্রিঞ্জডের সিনোনিম হিসেবে। অ্যান্টোনিম হিসেবে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যান্টোনিম হিসেবে কম, মানে খুবই শান্ত। হ্যাঁ, তাহলে অশান্তের বিপরীত খুবই শান্ত। তাহলে উত্তরটা হচ্ছে আমাদের কি? সি নাম্বারটা। 5 নম্বরটা বলছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কোনটা কারেক্ট স্পেলিং হিসেবে এখানে যেটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিনিজম, FEMINISM, ফ্যামিনিজম। অর্থাৎ উত্তরটা হবে আমাদের বি নাম্বারটা। তার মানে খেয়াল করবা, তোমাদের যে কোনো প্যাসেজ থেকে যখন প্রশ্ন আসবে, মাস্ট একটা প্রশ্ন থাকবে তোমাদের এই সিনোনিম অ্যান্টোনিম কেন্দ্রিক বা স্পেলিং কেন্দ্রিক একটা প্রশ্ন থাকতে পারে অনেক সময়, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে আমাদের একই প্যাসেজ থেকে আমরা 5টা প্রশ্ন দেখবো। আমরা জানি আমাদের শর্ট কোশ্চেন থাকবে এবং সে প্রত্যেকটা শর্ট কোশ্চেনের জন্য আমাদের 2 গুণন 5 মোট 10 মার্কস থাকবে আমাদের শর্ট কোশ্চেনে। অর্থাৎ শর্ট কোশ্চেনটা পড়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব বেশি প্র্যাকটিস করতে হবে এটা, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটা, যে হোয়াট ইজ প্যাট্রিয়ার্চাল ব্যারিয়ার্স। প্যাট্রিয়ার্চাল মানে আমরা জানি যে পুরুষতান্ত্রিকতা। প্যাট্রিয়ার্চাল মানে কি? পুরুষতান্ত্রিকতা, তাই না? একটা সমাজ পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি। তাহলে পুরুষতান্ত্রিক যে ব্যারিয়ার্সগুলো ছিল সেগুলো আসলে লীলা নাগের ক্ষেত্রে কি ঘটেছিল বলছে, প্যাট্রিয়ার্চাল ব্যারিয়ার মিনস দ্য অবস্ট্যাকলস মানে কি? অবস্ট্যাকলস মানে বাধা, তাই না? হাইন্ড্রেন্স বা বাধা দ্যাট কাম ফ্রম দ্য ম্যানিফেস্টেশন মানে কি? ম্যানিফেস্টেশন মানে আমরা জানি কোনো কিছু প্রকাশ বা কোনো কিছুর কি এক্সিবিশন বা প্রকাশ, ফ্রম দ্য ম্যানিফেস্টেশন অ্যান্ড ইনস্টিটিউশনালাইজেশন অফ মেল ডমিনেন্স। এখানে কি হবে? মেল ডমিনেন্স মানে হচ্ছে পুরুষ নিয়ন্ত্রণাধীন ওভার ওমেন অ্যান্ড চিলড্রেন। হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে প্যাট্রিয়ার্চাল ব্যারিয়ার্স। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা,
ডেসক্রাইব লীলা নাগ অ্যাজ এ ইউনিক ওমেন। একটা ইউনিক ওমেন হিসেবে লীলা নাগকে তুমি আসলে কিভাবে ডেসক্রাইব করবা? তাহলে বলছে লীলা নাগ ওয়াজ দ্য ফার্স্ট ওমেন হু গট অ্যাডমিটেড ইনটু দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ডেসপাইট বিং ফেসড উইথ রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা বিপত্তিকে বোঝায়, অ্যান্ড প্যাট্রিয়ার্চাল ব্যারিয়ার্স, অর্থাৎ বিভিন্ন বাধা এবং পুরুষতান্ত্রিক যে ব্যারিয়ারটা এগুলো ফেস করা সত্ত্বেও তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়েছিল। শি ইজ ইউনিক ইন দ্য সেন্স দ্যাট হার লিগেসি ওয়েন্ট বিয়ন্ড হার ডিগ্রিজ অ্যান্ড শি ইউজড হার এডুকেশন ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল। অর্থাৎ সে এই কারণে ইউনিক যে তার যে লিগেসি, তার যে বৈশিষ্ট্য, তার যে পরম্পরাটা, ইট ওয়েন্ট বিয়ন্ড হার ডিগ্রিজ, শুধুমাত্র তার ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ ছিল না, শুধু ক্লাসরুমের ভিতরে সীমাবদ্ধ ছিল না, বরং এটা তার বাইরে সমাজের সর্বত্র বিস্তার লাভ করে। অ্যান্ড শি ইউজ টু এডুকেশন, সে তার এডুকেশনটাকে আসলে ইউজ করেছিল, ব্যবহার করেছিল ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল, মানুষের মঙ্গলের কারণে। কারণ আমরা দেখেছি লীলা নাগ অনেক কিছু করেছিল, ফান্ড রেজ করেছে 1946 সালে দাঙ্গার কারণে যারা গৃহহীন হয়েছিল, যে সকল নারীরা অ্যাবান্ডন্ড হয়ে গিয়েছিল, প্রত্যেকের জন্য সে ক্যাম্প গঠন করেছিল, অর্থাৎ বিভিন্ন সেবামূলক কাজ সে করেছিল। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্নটা যে হাউ ডিড শি কন্ট্রিবিউট টু ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্টে লীলা নাগ আসলে কেমন করে কন্ট্রিবিউট করেছে? খেয়াল করো, লীলা নাগ স্টার্টেড কন্ট্রিবিউটিং টু ওমেন এম্পাওয়ারমেন্ট ওয়াইল রিমেইনিং আই স্টুডেন্ট অ্যাট ডিউ, অর্থাৎ ডিউ এর একটা স্টুডেন্ট হিসেবে সে আসলে ওমেনদের এম্পাওয়ারমেন্টে ভূমিকা রেখেছিল। কিভাবে ভূমিকা রেখেছিল? শি ফর্ম দ্য ঢাকা ওমেন্স কমিটি অ্যাট দ্যাট টাইম, দেন বিটুইন 1927 and 1928, 1927 থেকে 28 সালের মধ্যে শি এস্টাবলিশ দ্য ফার্স্ট সেলফ ডিফেন্স ইনস্টিটিউট ফর গার্লস ইন বেঙ্গল, অর্থাৎ সে 1927 থেকে 28 সালের ভিতরে প্রথম সেলফ ডিফেন্স ইনস্টিটিউট গঠন করেছিল নারীদের জন্য, যেন নারীরা কোনো বিপদ আপদে নিজেকে প্রতিরোধ করতে পারে, রক্ষা করতে পারে। বিসাইডস শি ফাউন্ডেড 12 ফ্রি প্রাইমারি স্কুলস ফর গার্লস, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে খুব সাজায় লিখতে পারো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যে হোয়াট ওয়াজ দীপালি সংঘ, মানে দীপালি সংঘটা আসলে কি ছিল? আমরা জানি দীপালি সংঘ ওয়াজ আ ট্রেনিং ইনস্টিটিউট ফর্ম বাই লীলা নাগ, অর্থাৎ লীলা নাগের দ্বারা তৈরি হওয়া দীপালি সংঘ ছিল একটা ট্রেনিং ইনস্টিটিউট। দ্য ইনস্টিটিউট প্রোভাইড ট্রেনিং টু দ্য অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট, অর্থাৎ এই যে আমাদের ব্রিটিশ শাসন বিরোধী যত অ্যাক্টিভিস্ট ছিল তাদেরকে ট্রেনিং দেওয়া হতো এই দীপালি সংঘের নামে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে বলছে হোয়াট আর সাম চ্যালেঞ্জেস লীলা নাগ ফেসড ফর আর এডুকেশন, অর্থাৎ তার শিক্ষার জন্য লীলা নাগ তার শিক্ষার জন্য কি কি চ্যালেঞ্জেস আসলে ফেস করেছিল, কি কি বাধা বিপত্তি ফেস করেছিল। এর প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো যে লীলা নাগ ফেসড রেজিস্ট্যান্স মানে বাধা ফ্রম হার ফ্যামিলি অ্যান্ড সোসাইটি ফর হার ডিসিশন টু জয়েন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, অর্থাৎ তার যে সিদ্ধান্তটা ছিল যে সে ইংরেজি বিভাগে ভর্তি হবে, এটার পেছনে তার পরিবারই আসলে অন্যতম বাধা ছিল, পাশাপাশি সমাজ তো সোসাইটি তো ছিলই। তারপরে পরবর্তীতে হাউএভার তবুও শি overcame these challenges with special permission from the vice chancellor, অর্থাৎ ভিসির কাছ থেকে সে একটা স্পেশাল পারমিশন পাওয়ার মাধ্যমে এই সকল চ্যালেঞ্জেস আসলে দূরীভূত করেছিল, অর্থাৎ ওভারকাম করতে পেরেছিল। আচ্ছা এখান থেকে যদি আমাদের কখনো ফ্লোচার্ট আসে, ফ্লোচার্টটা আমরা কীভাবে লিখতে পারি? খেয়াল করো, একটা ফ্লোচার্ট আসলো যে শো দ্য কন্ট্রিবিউশন অফ লীলা নাগ, লীলা নাগের কন্ট্রিবিউশন দ্বারা প্রথমটা লেখা থাকলো স্টাবলিশড আ প্ল্যাটফর্ম ফর প্রোগ্রেসিভ অ্যান্ড লিবারাল আইডিয়াস। আমরা জানি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করেছিল, কাদের জন্য? যারা প্রগতিশীল এবং উদার মতবাদে বিশ্বাসী, অর্থাৎ তাদের জন্য। দ্বিতীয় যে কাজটা করেছিল যে আচ্ছা এখানে হবে স্ট্যাবলিশিং, ওকে স্ট্যাবলিশিং, এখানে হবে ফর্মিং ঢাকা ওমেন্স কমিটি টু রেইজ ফান্ডস ফর বেঙ্গল ফ্লাড ভিকটিমস, এটা গ্যাপ হবে। পরবর্তীতে বলছে ফাউন্ডিং দীপালি সংঘ ফর ট্রেনিং অ্যান্টি কলোনিয়াল অ্যাক্টিভিস্ট। তৃতীয়টা আমরা লিখতে পারি স্ট্যাবলিশিং সেলফ ডিফেন্স ইনস্টিটিউট ফর গার্লস ইন বেঙ্গল, প্রেজেন্টিং পেপার, এখানে একটা গ্যাপ হবে, অন ওমেন্স মুভমেন্ট অ্যাট কলকাতা কংগ্রেস সেশন, ফাউন্ডিং 12 ফ্রি প্রাইমারি স্কুলস ফর গার্লস। অর্থাৎ তার কন্ট্রিবিউশন নিয়ে যদি আসে তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। এবং আমরা সকলে জানি ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি শুরু থেকে একটা নিলা, পরে শেষ থেকে নিলা, আবার মাঝ থেকে চলে আসলা, এমন নেওয়া যাবে না, শুরু মাঝ শেষ, অর্থাৎ একটা সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। তো এই জিনিসটা তোমরা ফলো করবা সেইখানে, বুঝতে পারছো? ওকে, আর এখানে কিন্তু আইএনজি হবে স্টাবলিশ, এখানে যদি স্টাবলিশড অর্থাৎ ইডি থাকতো তাহলে সবগুলোতে ইডি দিতে হবে, ফর্মড, ফাউন্ডেড, তাই না, তারপরে স্টাবলিশড, ফাউন্ডি, দেন প্রেজেন্টেড, তাই না, তারপরে ফাউন্ড, এরকম থাকতো। আর যেহেতু আইএনজি থাকলে সবগুলো আমার আইএনজি ফর্মে লিখতে হবে।
আচ্ছা, এখান থেকে যদি আমার সামারি আসে, লীলা নাগের কাহিনী থেকে যদি সামারি আসে, সামারিটা আমরা কীভাবে লিখবো? আমরা লিখতে পারি লীলা নাগ ব্রোক ফাদারলি ব্যারিয়ার্স। ফাদারলি ব্যারিয়ার্স বলতে কি বোঝায়? প্যাট্রিয়ার্চাল ব্যারিয়ারটা। তো আমরা একটা সিনোনিম লেখার চেষ্টা করব। ব্যারিয়ারের জায়গায় আমরা এখানে লিখতে পারি হচ্ছে বাউন্ডারি, অথবা আমরা লিখতে পারি হাইন্ড্রেন্স, অথবা আমরা লিখতে পারি ফাদারলি অবস্ট্যাকেলস। অর্থাৎ মূল বইতে যে ওয়ার্ডটা রয়েছে তার সিনোনিম আমরা লিখবো। And received an MA as the first woman from the Department of English after getting a special chance by the then Vice Chancellor Philip Hartog. Beyond academics, she formed the Dhaka Women's Committee to aid the 1921 Bengal flood victims and founded Dipali Sangho in 1923 to train anti-colonial activists. She also established the first self-defense institute for girls in Bengal and founded 12 free primary schools for girls. Politically active, Leela was imprisoned several times and set up camps for riot victims and refugees during the partition. In 1946, she was the only Bengali woman elected to the Constituent Assembly of Bangalore. তো এই জিনিসটা দিয়ে আমরা এইভাবে এই পুরো গল্পের আমরা সামারিটা খুব ইজিলি সলভ করতে পারি, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, দ্বিতীয় আমরা একটা দেখি মডেল টেস্ট। দ্বিতীয় মডেল টেস্টের প্রথম এমসিকিউ যে উই হ্যাভ এ স্পেশাল রেসপন্সিবিলিটি টু দ্য ড্যাশ অফ আওয়ার প্ল্যানেট। আমরা জানি এটা এসেছে আমাদের মাথায়ের কাহিনী থেকে, ওয়াঙ্গারি মাথাই, হ্যাঁ, মাথায়ের কাহিনী থেকে এমসিকিউটা। আচ্ছা, তা আমরা মাথায় বলেছিল কি যে উই হ্যাভ এ স্পেশাল রেসপন্সিবিলিটি টু দ্য ড্যাশ অফ আওয়ার প্ল্যানেট, টু দ্য ইকোসিস্টেম অফ আওয়ার প্ল্যানেট, অর্থাৎ বাস্তুতন্ত্রের প্রতি, পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রতি আমাদের একটা আসলে স্পেশাল রেসপন্সিবিলিটি রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট ইন কেনিয়া ইজ এ নন প্রফিট অর্গানাইজেশন ডেডিকেটেড টু। আচ্ছা, এই যে গ্রিন বেল্ট মুভমেন্টটা ছিল GBM, এই গ্রিন বেল্ট মুভমেন্টটা আসলে কিসের জন্য ডেডিকেটেড ছিল? আমরা জানি এটা ছিল প্ল্যান্টিং ট্রিসের জন্য, এনভায়রনমেন্টাল কনজারভেশনের জন্য, পাশাপাশি ওমেন্স রাইটের জন্য। অর্থাৎ তিনটা জিনিসের ক্ষেত্রে আমাদের এটা কাজে লেগেছিল। তাই উত্তরটা হবে কি? অল মেনশনড। তৃতীয় প্রশ্ন, দ্য ওয়ার্ড ডিগ্রেডেশন মিনস। ডিগ্রেডেশন মানে কি? ডিগ্রেডেশন মানে কোনো কিছু ক্ষয় পাওয়া, ওকে, কোনো কিছু কি হওয়া? ক্ষয় হয়ে যাওয়া। তাহলে ক্ষয় হয়ে যাওয়া অর্থে অনসেট মানে শুরু করা, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, ডিক্লিয়ারেশন মানে কোনো কিছু ডিক্লেয়ার করা বা বলা। আর তাহলে উত্তরটা হবে এ নাম্বারটা, ইরোশন। হ্যাঁ, উত্তরটা হবে কি? ইরোশন। আচ্ছা, তারপরে বলছে 3 নাম্বারটা, ওয়াঙ্গারি মাথায় রিসিভ নোবেল প্রাইজ ইন ড্যাশ। আমরা জানি সে 2004 সালে এই শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল। আচ্ছা, দ্য ওয়ার্ড কনজারভেশন ক্যান বি রিপ্লেসড বাই। কনজারভেশন শব্দটা আসলে কি দ্বারা আমরা রিপ্লেস করতে পারি? কনজারভেশন মানে আমরা সকলেই জানি কোনো কিছু সংরক্ষণ করা বা কোনো কিছু কি করা, কোনো কিছু প্রোটেক্ট করা। তাহলে প্রোটেকশন, ঠিক আছে, প্রোটেকশন। সাস্টেইনেবল মানে যেটা দীর্ঘস্থায়ী থাকে। ইনসিকিউরিটি মানে যার কোনো নিরাপত্তা নাই বা হীনতা। আর অ্যাওয়ারনেস মানে আমরা জানি সচেতনতা। তাহলে কনজারভেশন সংরক্ষণের সাথে আমার যাবে হচ্ছে কি? প্রোটেকশন। আচ্ছা, 6 নম্বরটা বলছে উই নিড টু মেক শিওর আদার স্পেসিস সার্ভাইভ ইন অর্ডার টু এনশিওরিং হোয়াট, মানে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যেন অন্যান্য প্রজাতির সার্ভাইভালটা নিশ্চিত হয়। ঠিক আছে, তাহলে কেন আমরা এটা করব? ফর আওয়ার ওন সার্ভাইভাল। অর্থাৎ অন্যান্য প্রজাতি বা অন্যান্য প্রাণী যদি ঠিকভাবে বেঁচে না থাকতে পারে, আমরা আমাদের জীবনটাকে আসলে হুমকির মুখে ফেলে রাখবো। ঠিক আছে, সেজন্য বলা হচ্ছে যে অন্য স্পেসিস সার্ভাইভ করাটা আমাদের নিজেদের সার্ভাইভালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে আমরা যদি শর্ট কোশ্চেনগুলো একটু খেয়াল করি যে আসতে পারে ইন্ট্রোডিউস ওয়াঙ্গারি মাথাই ইন 2 or 3 সেন্টেন্সেস। আমরা লিখবো যে ওয়াঙ্গারি মাথাই ওয়াজ দ্য ফার্স্ট আফ্রিকান ওমেন অ্যান্ড দ্য ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট to win the Nobel Peace Prize. She founded the Green Belt movement in Kenya and worked for environmental conservation and women's right. ঠিক আছে, খুব সহজে, খুব ছোট্ট করে আমরা আসলে এই জিনিসটা লিখতে পারি। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ গ্রিন বেল্ট মুভমেন্ট? গ্রিন বেল্ট মুভমেন্টটা কি? আচ্ছা, দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন ফাউন্ডেড বাই ওয়াঙ্গারি মাথাই। এটা ছিল একটি নন প্রফিট অর্গানাইজেশন যেটা ওয়াঙ্গারি মাথাই দ্বারা তৈরি করা হয়েছিল। ইট ফোকাসেস অন প্লান্টিং ট্রিজ, কনজার্ভিং দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইমপ্রুভিং ওমেন্স লাইফস। অর্থাৎ এটার প্রধান লক্ষ্যটা ছিল বেশি বেশি ট্রি প্লান্টেশন করা, কনজারভেশন করা এবং আমাদের নারীদের যে অধিকারটা ছিল সেই অধিকারটা আসলে রক্ষা করা। আচ্ছা, তার পরবর্তীতে বলছে হোয়াট ইজ বায়োডাইভার্সিটি? বায়োডাইভার্সিটি জিনিসটা কি অ্যান্ড হাউ ইট ইজ রিলেটেড টু জিবিএম? জিবিএম বলতে কি বোঝায়? গ্রিন বেল্ট মুভমেন্ট। মানে এই বায়োডাইভার্সিটিটা আসলে গ্রিন বেল্ট মুভমেন্টের সাথে কীভাবে সম্পর্কিত? এই প্রশ্নের উত্তরটা যদি আমরা এভাবে দিতে পারি যে বায়োডাইভার্সিটি রিফার্স টু দ্য ভ্যারাইটি অফ ডিফারেন্ট প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড আদার লিভিং organisms
অর্গানিজমস ইন অ্যান ইকোসিস্টেম, অর্থাৎ একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির প্ল্যান্ট, অ্যানিমেল অথবা অন্যান্য যত লিভিং বিং আছে সবগুলোর আসলে একটা বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে বায়োডাইভার্সিটি। দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়ার্কড টু প্রোটেক্ট দিস ভ্যারাইটি, অর্থাৎ এটার সাথে রিলেশনটাই হচ্ছে এই গ্রিন বেল্ট মুভমেন্টের কাজই হচ্ছে এই বায়োডাইভার্সিটিটা আসলে রক্ষা করা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে বলছে হাউ ডে ট্রি প্লান্টেশন হেল্প ওমেন ইন রুরাল এরিয়াস, অর্থাৎ গ্রামীণ সমাজটাতে ওমেনদেরকে আসলে কীভাবে সহায়তা করছে ট্রি প্লান্টেশন। বলছে ওমেন আর্ন মানি বাই সেলিং সিডলিংস টু দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট, অর্থাৎ এই গ্রিন বেল্ট মুভমেন্টে নারীরা এই যে বীজ বা গাছের যে চারা এগুলো বিক্রি করে প্রচুর আয় করেছিল। দে ইউজড দ্য ইনকাম ফর দেয়ার চিলড্রেন্স এডুকেশন অ্যান্ড টু স্টার্ট আদার স্মল বিজনেস, অর্থাৎ তার চিলড্রেনদের যে শিক্ষা সেইটা এবং অন্যান্য ছোট ছোট বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে তাদের এই ইনকামটা তাদেরকে খুব সহায়তা করেছিল। এভাবেই গ্রিন বেল্ট মুভমেন্ট বা ট্রি প্লান্টেশন প্রোগ্রামটা রুরাল এরিয়ার নারীদের আসলে খুব সহায়তা করেছে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাদের ফ্লোচার্টটা কেমন আসতে পারে আমরা দেখি। ধরো যে একটা বললো যে শো দ্য ইনিশিয়েটিভস অফ গ্রিন বেল্ট মুভমেন্ট, জিভিএম এর ইনিশিয়েটিভসগুলো কী ছিল। প্রথমটা তোমার জন্য দেওয়া থাকলো যে প্রমোটিং অ্যান্ড প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি, এটা ছিল প্রথমে। দ্বিতীয়টাতে তোমরা লিখতে পারবা প্রোটেক্টিং দ্য সয়েল, ক্রিয়েটিং জবস স্পেশাল ইন দ্য রুরাল এরিয়াস, গিভিং ওমেন আ পজিটিভ ইমেজ ইন দ্য কমিউনিটি, কারণ এই ট্রি প্লান্টেশনের মাধ্যমে ওমেনরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, আর যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সোসাইটিতে তারও একটা স্বাবলম্বী ভাব থাকে, ঠিক আছে। প্রমোটিং ফুড সিকিউরিটি, তারা ফুড সিকিউরিটি দিয়েছিল। এবং সর্বশেষ লিখতে পারে অ্যাসিস্টিং পিপল টু অ্যাড্রেস এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড আদার প্রবলেম, অর্থাৎ মানুষ ইনভায়রনমেন্টাল যে ডিগ্রেডেশনগুলো হয় মানে পরিবেশগত যে ক্ষয় অথবা অন্যান্য যত প্রাকৃতিক প্রবলেমগুলো রয়েছে সেইগুলো সলভ করার ক্ষেত্রে এই গ্রিন বেল্ট মুভমেন্টটা অনেক সহায়তা করেছিল, অনেক ইনিশিয়েটিভস নিয়েছিল। হ্যাঁ, তো এখান থেকে যদি আমাদের সামারি আসে, সামারিটা আমরা কীভাবে লিখতে পারি দেখো। ওয়াঙ্গারি মাথাই ওয়াজ দ্য ফার্স্ট আফ্রিকান ওমেন অ্যান্ড ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট হু ওন নোবেল পিস প্রাইজ ইন 2004. She founded the Green Belt movement Kenya to help plant trees, protect the environment and support women's rights. The movement worked to protect nature, make the soil healthier and give jobs to women in villages. It also taught people how damage to the environment can cause poverty, অর্থাৎ এটা এই শিক্ষাটাও দিত যে এনভায়রনমেন্টাল ড্যামেজটা কীভাবে আমাদের দারিদ্রতার একটা অন্যতম কারণ হইতে পারে। আফটার ওভার 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছর পরে, দ্য মুভমেন্ট মেড গ্রেট প্রোগ্রেস, এই মুভমেন্টটা একটি ব্যাপক প্রোগ্রেস করেছিল। অ্যান্ড ট্রি প্লান্টিং বিকাম, অর্থাৎ ট্রি প্লান্টিংটা হয়ে গিয়েছিল ইম্পর্টেন্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর জন্য আসলে গুরুত্বপূর্ণ। আফটারওয়ার্ডস ওয়াঙ্গারি মাথায় ওয়ার্ক ফর হিউম্যান রাইটস ইন কেনিয়া, ওয়াঙ্গারি মাথায় কেনিয়াতে হিউম্যান রাইটসের জন্য কাজ করেছিল অ্যান্ড ফেসড আ নাম্বার অফ চ্যালেঞ্জেস। শি ওন মেনি অ্যাওয়ার্ডস ইনক্লুডিং দ্য নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড। Maathai died in 2011, but her legacy continues through projects like the Billion Tree Campaign. হ্যাঁ, এরকম বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে তার যে লিগেসিটা, তার যে বৈশিষ্ট্যটা তারা বিভিন্ন প্রতিষ্ঠান ধারণ করে বিভিন্ন মুভমেন্ট তারা নিয়েছে, ঠিক আছে। আচ্ছা, মডেল কোশ্চেন 3 আমরা যদি দেখি এখানে, এটা আমরা দেখবো হচ্ছে ম্যারি কুরির পার্ট থেকে। হু ইজ ফার্স্ট ওমেন টু উইন নোবেল পিস প্রাইজ, সরি নোবেল পিস প্রাইজ না, মানে নোবেল প্রাইজ, যে কোনো একটা শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম নারী আসলে কে ছিল? প্রথম নারী কে ছিল? এটা কি শেখ হাসিনা ছিল? না, যদি শেখ হাসিনা, বানান ভুল। আচ্ছা, লীলা নাগও ছিল না, আমরা জানি এটা ছিলেন হচ্ছে ম্যারি কুরি, যিনি 2 বার নোবেল পুরস্কার লাভ করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, হু ইজ দ্য ফার্স্ট পারসন টু উইন দ্য নোবেল প্রাইজ টোয়াইস, প্রথম পারসন যে 2 বার নোবেল পুরস্কার লাভ করেছিল সেটা কে ছিল? সেটা ছিল আমাদের পিউরি কুরি, তো আগেই মারা গিয়েছিল, এটা ছিল ম্যারি কুরি, যিনি একবার পদার্থে এবং একবার রসায়নে নোবেল পুরস্কার লাভ করে। 3 নম্বর, দ্য ওয়ার্ড সিগনিফিকেন্স মিনস, সিগনিফিকেন্স শব্দের অর্থটা কি? কল মানে আমরা জানি শান্ত, মার্কড মানে আমরা জানি যেটা খুব মার্ক করে রাখা হয়, মানে বৈশিষ্ট্যপূর্ণ, ইনক্রিজ মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, ইম্পর্টেন্স মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্স। ওকে, 4 নম্বর, দ্য বেস্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড নিউমেরাস, নিউমেরাস শব্দের সিনোনিমটা আসলে কি হইতে পারে? আমরা জানি ফ্রিকুয়েন্ট মানে যেটা আসলে মাঝে মাঝে বা প্রায় ঘটে, ইনঅ্যাডিকুয়েট মানে আমরা জানি অপর্যাপ্ত, ডিফিকাল্টি মানে আমরা জানি খুবই কঠিনতা, হ্যাঁ, আর কপিয়াস মানে হচ্ছে নিউমেরাস, মানে অনেক বেশি বুঝে। তাহলে উত্তরটা হবে সি নাম্বারটা। 5 নম্বর, ম্যারি কুরি ও নোবেল প্রাইজ ফর কন্ট্রিবিউশন ইন
কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স বোথ এ এন্ড বি, তো উত্তরটা হবে কি ডি নাম্বারটা। 6 নম্বর, ম্যারি কুরি ডাইড অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কজড বাই দ্য অ্যাকশন অফ রেডিয়েশন। অর্থাৎ রেডিয়েশন মানে সে যখন গবেষণাগারে কাজ করতো, সে তো বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে বিভিন্ন পদার্থ নিয়ে কাজ করতো, তাই না? তো কাজ করার ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো হইতো, যে রেডিয়েশনগুলো হইতো, যার সেই রেডিয়েশনের ফলশ্রুতিতে তার আসলে রক্তের যে নতুন প্লাটিলেট বলে যেটাকে, রক্তের যে নতুন রক্ত উৎপাদন করার যে সক্ষমতাগুলো হারিয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তী সে এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে ভুগে অর্থাৎ রক্তশূন্যতায় ভুগে মারা গিয়েছিল। আচ্ছা, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, হাউ ডু ম্যারিজ অ্যাচিভমেন্টস ইন্সপায়ার ইউ অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ম্যারির যে অ্যাচিভমেন্টগুলো তোমাকে কীভাবে ইন্সপায়ার করে? আমরা এটা একটু বড় করে লিখবো যে ম্যারি কুরিস পারসেভারেন্স মানে তার যে অধ্যবসায়, হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন টু লার্নিং ইভেন ইন দ্য ফেস অফ পার্সোনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল হার্ডশিপ আর ট্রুলি ইন্সপায়ারিং। অর্থাৎ তা আমরা জানি তার অনেক পার্সোনাল প্রবলেম ছিল, অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তারপরে তার যে শেখার প্রতি যে ডেডিকেশন, হার্ডওয়ার্ক এবং তার অধ্যবসায়, এটা আসলে খুব ইন্সপায়ারিং। হার অ্যাবিলিটি টু ব্যালেন্স মাল্টিপল রেসপন্সিবিলিটিস while making groundbreaking scientific discoveries motivates me to remain determined and focused on my studies, overcoming all the barriers that may hinder process। অর্থাৎ সকল বাধা যা আমার প্রসেসকে বাধাপ্রাপ্ত করতে পারে বা বিঘ্ন করতে পারে, সব কিছু কাটিয়ে উঠে আসলে মাথায় যে তার যে একটা গ্রাউন্ড ব্রেকিং সায়েন্টিফিক ডিসকভারিগুলো করেছে, সেগুলো আসলে আমাকে খুব মোটিভেট করে। তাহলে আমরা উত্তরটা আসলে এভাবে একটু লিখতে পারি। হ্যাঁ, একটু তারপরে, হাউ ডু ইউ উইল ইভ্যালুয়েট ম্যারি কুরি? I evaluate Marie Curie as an exceptional and pioneering scientist whose contributions to science, particularly her discovery of radioactivity, have had a lasting impact. She was not only a brilliant researcher but also a role model for overcoming adversity and জেন্ডার ব্যারিয়ার্স ইন দ্য সায়েন্টিফিক ফিল্ড। অর্থাৎ শুধুমাত্র সে একটা গবেষকই ছিল না, একটা রোল মডেলও ছিল। কিসের রোল মডেল? যে এই সায়েন্টিফিক ফিল্ডগুলোতে লৈঙ্গিক যে বৈষম্যগুলো বা বাধাগুলো রয়েছে, জেন্ডারগত যে বাধাগুলো, আবার যে অ্যাডভার্সিটি বা প্রতিকূলতাগুলো রয়েছে, সব কিছু আসলে কাটিয়ে ওঠার একটা রোল মডেল সে ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমরা কি লিখতে পারি যে, হোয়াট আর দ্য থিংস বিহাইন্ড ম্যারিজ সাকসেস? ম্যারিজ সাকসেসের পেছনে আসলে কারণগুলো কী ছিল? বলছে, ম্যারি কুরিস ইন্টেলেকচুয়াল ব্রিলিয়েন্স, আর রিলেন্টলেস ইফোর্টস অর্থাৎ অক্লান্ত যে ইফোর্টস বা প্রচেষ্টা বা পরিশ্রম, আর ডিটারমিনেশন অ্যান্ড সেন্স অফ ডিউটিস আর দ্য মেনশনেবল থিংস দ্যাট ওয়ার্কড বিহাইন্ড হার সাকসেস। বলছে, হার পার্টনারশিপ উইথ পিয়েরি কুরি অ্যান্ড হার কোলাবোরেশন উইথ আদার সায়েন্টিস্ট লাইক অ্যান্ড্রে লাউস, ড্রেভরেন অলসো প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন আর সায়েন্টিফিক অ্যাকমপ্লিশমেন্ট। অর্থাৎ তার সাকসেসের পেছনে, সফলতার পেছনে এই কারণগুলো আসলে ছিল। হাউ ওয়াজ দ্য কেমিস্ট্রি বিটুইন পিয়েরি কুরি অ্যান্ড ম্যারি কুরি? ম্যারি কুরি এবং পিয়েরি কুরির ভিতরে আসলে কেমিস্ট্রিটা কেমন ছিল? বলছে, দ্য কেমিস্ট্রি বিটুইন পিয়েরি কুরি অ্যান্ড ম্যারি কুরি ওয়াজ রিমার্কেবল বোথ পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। দেয়ার পার্টনারশিপ led to groundbreaking scientific discoveries such as the identification of polonium and radium, and they collaborated extensively in their research on রেডিও অ্যাক্টিভিটি। অর্থাৎ তাদের যে সম্পর্কটা শুধু ব্যক্তিগতভাবে এবং প্রফেশনালি, পেশাগতভাবে খুবই ভালো ছিল, এবং তারা একত্রে দুটা গ্রাউন্ড ব্রেকিং সায়েন্টিফিক কিছু ডিসকভারি করেছিল, যেগুলোর ভিতরে ছিল পলোনিয়াম এবং রেডিয়াম, এবং তারা একে অপরকে কোলাবোরেট করেছিল, রেডিও অ্যাক্টিভিটি নিয়ে খুব কাজ করেছিল তারা। বুঝতে পারছো? আচ্ছা, এক্সপ্লেইন ম্যারি কুরি অ্যাজ এ মাদার অ্যান্ড অ্যাজ এ সায়েন্টিস্ট। বলছে, অ্যাজ এ মাদার অ্যান্ড অ্যাজ এ সায়েন্টিস্ট ম্যারি কুরি ম্যানেজ টু গেট টু ব্যালেন্স হার ফ্যামিলি লাইফ উইথ আর গ্রাউন্ড ব্রেকিং সায়েন্টিফিক ওয়ার্ক। অর্থাৎ একজন মা এবং একজন বিজ্ঞানী হিসেবে ম্যারি কুরি আসলে দুটো ব্যালেন্স করে শিখেছিল। অর্থাৎ সে দুটো সন্তানের জন্ম দিয়েছে, তারপরে তার যে গবেষণা, তার যে বৈজ্ঞানিক প্রতি যে শিক্ষার যে আগ্রহ, কোনো কিছু আসলে বাধাপ্রাপ্ত হয় নাই। ডিসপাইট গিভিং বার্থ টু ডটার্স ইরিন অ্যান্ড ইভ, আর কমিটমেন্ট টু রিসার্চ নেভার ওয়েন মানে কি? ওয়েন মানে হচ্ছে ডিক্রিজ, মানে কি কমে যাওয়া, তাই না? অর্থাৎ তার দুটো সন্তান জন্ম লাভের পরও তার কমিটমেন্ট আসলে কখনোই কমে নাই এই গবেষণার পেছনে। অ্যান্ড শি কন্টিনিউড হার ইন্টেন্সিভ সায়েন্টিফিক ইফোর্টস, তার সায়েন্টিফিক যে ইফোর্টসগুলো ছিল সেগুলো সে কন্টিনিউ করেছিল পরবর্তীতে। তো এখান থেকে যদি আমাদের ফ্লো চার্ট আসে, আমরা কীভাবে লিখতে পারি খেয়াল করো। শোয়িং দ্য ইনসিডেন্টস অফ ম্যারি কুরিস লাইফ, ম্যারি কুরিস লাইফের ইনসিডেন্ট নিয়ে আসলো। প্রথমটা লিখলো যে মুভড টু প্যারিস, সে প্রথমে প্যারিসে মুভ করলো। দ্বিতীয়ত আমরা লিখতে পারি অ্যাটেন্ডেড লেকচার্স অ্যান্ড স্টাডিড diligently, met renowned physics and worked in Lippen's lab। অর্থাৎ অনেক
বিখ্যাত পদার্থবিদের সাথে সে মিট করেছিল এবং লিপেন্স ল্যাবে কাজ করেছিল। এক্সেলড ইন দ্য ফিল্ডস অফ ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স, অর্থাৎ ম্যাথমেটিক্যাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে সে খুব ভালো দক্ষ ছিল। ম্যারিড পেরি কুরি অ্যান্ড ওয়ার্কড উইথ হিম, পেরি কুরিকে মেরি করলো, বিবাহ করলো এবং তার সাথে কী করলো, কাজ করলো। ডিসকভার্ড পোলোনিয়াম অ্যান্ড রেডিয়াম ইন কোলাবোরেশন উইথ হার হাজব্যান্ড, অর্থাৎ পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করলো তার হাজব্যান্ডের কোলাবোরেশনের মাধ্যমে। এইভাবে তোমরা খুব ইজিলি প্রচারটা এক্সপ্লেন করতে পারো। আচ্ছা, এখান থেকে যদি আমাদের সামারি আসে, ম্যারি কুরি ওয়াজ নোন ফর হার এক্সেপশনাল মেমোরি অ্যান্ড একাডেমিক অ্যাচিভমেন্টস। Due to her family's financial difficulties, she worked as a teacher and governess and afforded her sister's medical studies in Paris. In 1891, she moved to Paris where she studied at Sorbonne. She married Pierre Curie in 1895. Together, they discovered polonium and radium, significantly advancing the study of radioactivity. Marie Curie also found that thorium ethivated radioactivity, which significantly contributed to her groundbreaking research. খুব অল্প কথায় পুরো বিষয়টা আসলে আমরা এভাবে তুলে ধরতে পারি খুব ইজিলি। এই ছিল তোমাদের ইউনিট 4 এর লেসন 2 যত প্র্যাকটিসগুলো রয়েছে। আর লেসন 1 এর ক্ষেত্রে বাকিবিল্লাহ ভাই তোমাদের প্রথম যে ক্লাসটা নিয়েছিল সেখানে বেশ কয়েকটা প্র্যাকটিস তোমাদের দিয়েছে অলরেডি, সেগুলো তোমরা একটু করে নিবা। তো আশা করি এভাবে যদি তোমরা উত্তরগুলো করতে পারো তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট খুবই ভালো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সাথে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।